হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। আপনাদের সাথে আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো নারী জীবনে ৪৫ বছরের গুরুত্ব। এবং এ ৪৫ বছর বয়সটা ৪০ থেকে ৪৫ থেকে ৫০ বছর বয়সটা নারী জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা মোড়। কারণ এই সময়ের পরে তার কিছু মনোজগৎ এবং তার শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। তো এই ব্যাপারেই আপনাদের সাথে কথা বলব। সেটা হলো যে মনোজগৎ এবং শারীরিক সমস্যাগুলো কেন হয়? কারণ এই সময় কিছু তার হরমোনের পরিবর্তন ঘটে। তার শারীরিক কিছু হরমোন যেগুলা তাকে সাপোর্ট দিয়েছিল, যেমন এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এটা র‍্যাপিডলি কমে যেতে থাকে এবং ৫০ এর পর অনেকেরই আর থাকে না। এই কারণে হয়ে থাকে। তো এই যে এই সময়টাতে যে মোড়টা, এটা কিন্তু আসলে এন্ড অফ লাইফ না। এটা হলো তার জীবনের একটা বাঁক। হ্যাঁ? তো এই সময়ের আগে মেয়েরা সাধারণত ৪০ এর আগে যেটা হয় যে তার পারিবারিক, সন্তান লালন-পালন এবং তার কেরিয়ার নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকেন। এই সময়ে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই তার নিজের দিকে তাকানো বা তাকাতে পারেন না, বা নিজের যত্ন বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই নেন না। শুধু দৌড়, দৌড়, দৌড়। হ্যাঁ? একটার পর একটা করতে হবে। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাকে রেডি করতে হবে, স্বামীর অফিসে রেডি করতে হবে। তারপরে যদি নিজে চাকরি করেন, নিজে ভোর রাত্রে থেকে রান্নাবান্না করে গুছিয়ে আবার নিজের অফিসে যেতে হবে। আর যারা অফিসে না যান, তাদেরও আবার বাচ্চাকে স্কুল থেকে বা কলেজে আনতে হবে, আবার পড়াতে যেতে হবে, আবার হাসবেন্ড আসবে, আবার সারাদিন সকাল থেকে রাত ঘুমানো অবধি তার কিন্তু কোনো ফুরসত থাকে না। হ্যাঁ? সারাক্ষণই তার জীবন থাকে অন্যের জন্য উৎসর্গীকৃত। হ্যাঁ? শ্বশুর-শাশুড়ি বা আত্মীয়স্বজন সবার জন্য। হ্যাঁ? একজন মহিলার কিন্তু বিশ্রাম কখনোই না, উনি চাকরি করেন বা না করেন। হুম? কাজেই ওই বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নিজের দিকে আর যত্ন করা। তবে এই সময়ে ৪০ এর পরে কিন্তু তাকে অবশ্যই তার শরীর এবং মনের যত্ন নিতে হবে। কারণ এই সময়ে বাচ্চারা সাধারণত বড় হয়ে যায়, বাচ্চারা পড়তে দূরে চলে যায়, স্বামীও বেশিরভাগ ক্ষেত্রে রিটায়ারমেন্টে চলে যায় বা ব্যবসা থেকে অবসরে যান, বা তখন দেখা যায় যে বেশিরভাগ শ্বশুর-শাশুড়ি থাকলেও তারা হয়তো তখন আর জীবিত থাকেন না। অনেকেই আত্মীয়স্বজনের ওই সময়ে অত আসতেও পারেন না। বাড়িঘর বেশিরভাগ ক্ষেত্রেই খালি হয়ে যায়, বা অফিসে থাকলেও ওনাকে অনেক বড় দায়িত্ব পালন করতে হয়। কাজেই এই সময় তাকে অবশ্যই তাকে শরীর এবং মনের যত্ন নিতে হবে, তাকে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য। এই যে তার হরমোনের যে পরিবর্তনটা, এর জন্য কি ঘটতে পারে? এই সময়ে ৪০ এর পরেই অনেক সময় দেখা যায় যে তার পিরিয়ডটা আগের মতো হচ্ছে না, পরিমাণে কমে যায় এবং সাইকেলটা ছোট হয়ে যায়। আগে ৩০ দিন পর হলে এখন হয়তো ২৫-২৬ দিন পর হবে। তারপরে যেটা হয় সেটা হলো অনেক ক্ষেত্রে পরিমাণে অনেক বেশি হয় বা অনিয়মিত হয়ে যায়। এইটা কারণ পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগে এই হরমোনগুলা আর আগের মতো সাইক্লিকভাবে আর আ হয় না, আম ক্ষরণ হয় না। আর এস্ট্রোজেন, প্রোজেস্টেরন কমে যাওয়ার জন্য এন্ডোমেট্রিয়াল থিকনেসও কমে যায়। এইজন্য পিরিয়ডের পরিমাণ কমে থাকে। এটাতে ভয়ের কোনো কারণ নাই। আর যদি অনিয়মিত হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারণ সবসময় এটা স্বাভাবিক থাকে না। অনেক সময় এটা অনেক অসুস্থতার লক্ষণ থাকে। যে ফাইব্রয়েড, ইউটেরাস অথবা ক্যান্সারজনিত সমস্যাও দেখা দেয় এই বয়সের পরে। কাজেই আপনাকে কিন্তু ডাক্তারের পরামর্শ, এই সময় অনেক সময় দেখা যায় যে সেক্সুয়াল ডিজায়ার কমে যায়। হ্যাঁ? এই জন্য হাসব্যান্ড ওয়াইফের সাথে বিভিন্ন রকম সমস্যা হয়, বা ভ্যাজিনাল ড্রাইনেস ডেভেলপ করে। তো ওটারও কিন্তু চিকিৎসা আছে, দিলে ভালো হয়ে যায়। আর হলো যে আম আ এইটা নিয়েও কিন্তু তাদের মধ্যে পারিবারিক সমস্যা অনেক সময় দেখা যায়। অনেক সময় ইউরিনারি কমপ্লেইন হয়, যে ফ্রিকোয়েন্সি বারবার প্রস্রাবে জ্বালাপোড়া করে, প্রস্রাব ধরে রাখতে পারেন না। হ্যাঁ? অনেক সময় ইনফেকশন ছাড়াও কিন্তু প্রস্রাবের বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। যেতে প্রস্রাব পড়ে যায়, তারপরে হাঁচি কাশি দিলে প্রস্রাব পড়ে যায়। হ্যাঁ? তো
এই জন্য অথবা অনেক সময় বুকে লাম্প বা যেটা বলছিলাম যে চাকা আসতে পারে। তো এই জন্যও কিন্তু আসলে আপনারা যে ইউরোলজিস্ট বা নেফ্রোলজিস্টের কাছে যান আলাদা আলাদা প্রত্যেকটা উপসর্গের জন্যই আপনারা হয়তো বা আলাদা আলাদা স্পেশালিস্টের কাছে যান। অ্যাকচুয়ালি সবগুলোই কিন্তু হয় কিন্তু এই হরমোন পরিবর্তনের কারণে। তো এই সময়ে এই হরমোনগুলা যদি আমরা ঠিকঠাক করে দিই এবং প্রত্যেকটা চিকিৎসায় কিন্তু আমরাই দিতে পারি। হ্যাঁ, তো আপনারা যদি এই সময় ক্ষেপণ না করে বা নিজেকে লুকিয়ে না রেখে ডাক্তারের সাথে যোগাযোগ করেন আপনার চিকিৎসকের কাছে, তাহলে কিন্তু আপনি এখান থেকেও অনেকটা উপকার পাবেন। আরেকটা হলো বুকে ব্যথা, শারীরিক সমস্যাগুলোই আগে বলে নিই। সেটা হলে অনেক সময় কিন্তু ব্রেস্ট পেইন করে অথবা ব্রেস্টে কোনো লাম্প আপনি পেতে পারেন। তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন এবং এই সময় বছরে অন্তত একবার ম্যামোগ্রাফি অথবা আলট্রাসোনোগ্রাফি করতে হবে। আর হলো যে এই সময় কিন্তু এমনিও শারীরিক সমস্যা যেমন হৃদরোগ সমস্যা, এস্ট্রোজেন কিন্তু আমাদের জন্য মেয়েদের জন্য প্রোটেকশন, এস্ট্রোজেন কমে যাওয়ার জন্য এই হৃদরোগের ঝুঁকিও বেড়ে যায়। কাজেই যদি কোনো ব্লাড প্রেশার অবশ্যই নিয়মিত চেক আপ করবেন এবং যদি সম্ভব হয় বছরে একবার নিয়মিত শারীরিক চেক আপগুলো করুন। সুগারও এই সময় বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই সময় কিন্তু হঠাৎ করে ওজন বাড়তে শুরু করে। আপনি একই খাবার আপনি আগে যা খেতেন এখনও তাই খান অথবা কমই খান, কিন্তু আপনার ওজন দেখা যায় নিয়ন্ত্রিত থাকে না, কারণ এই সময় মেটাবলিক রেট যে ওটা কমে যায়। এই কারণে আপনি কিন্তু খাবার কম খাবেন না, তবে খাবারের মেনু চেঞ্জ করতে হবে। তৈলাক্ত খাবার বা কার্বোহাইড্রেট, শ্বেতসার জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার, ভাজা বড়া বা প্রসেস খাবার, বাইরের রেস্টুরেন্টের খাবার, কোক, কেক, পুরি, সিঙ্গারা এগুলো কিন্তু খাবেন না। প্রসেস খাবার যতটা সম্ভব তার পরিবর্তে আপনি নর্মাল শাক সবজি, বাড়িতে রান্না করা লাল চালের ভাত খান, একটু দুধ খান বা টক দই, বাড়িতে পাতা দই খান। আর বাড়ির একটা বা দুটো আপনি ডিম সিদ্ধ খেতে পারেন সকাল দুপুর। প্রোটিন খাবারের পরিমাণ এই সময় একটু বাড়াতে হবে। ছোটো মাছ, হ্যাঁ, আপনি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট করবেন। এই সময় কিন্তু হাড়েরও ক্ষয় হয়, শরীর ব্যথা হয়, হাড়ের অস্টিওপোরোসিস আমরা যেটা বলি, সেই জন্য আপনাকে কিন্তু নিয়মিত এক্সারসাইজ করতে হবে। অথবা তা দিয়ে না পারেন অন্ততপক্ষে দিনে দ্রুত 30 মিনিট আপনাকে হাঁটতে হবে অথবা কিছু এক্সারসাইজ আছে, ওগুলো করলে কিন্তু আপনার শারীরিক ক্ষয় কমবে, মন ভালো হয়ে যাবে এবং আপনাকে হার্টটাকেও প্রোটেক্ট করবে, আপনার হাড় ক্ষয়ও কমে যাবে। আর কিছু কিছু যোগ ব্যায়াম বা ইয়োগা আপনি করতে পারেন। আর যেটা করতে হবে, এই সময় হঠাৎ করে দেখা যায় গরম লাগে, হঠাৎ হঠাৎ হট ফ্ল্যাশ বা রাতে ঘুম ভেঙে যায়, ঘাম হয়, ঘুমের ব্যাঘাত হয়। আবার অনেক সময় শরীরে উদ্বেগ, বিভিন্ন রকম অস্থিরতা কাজ করে, অনেক সময় বিষণ্ণতা, হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মন বিষণ্ণ হয়ে যায়, মন ভুলে যায়। এই সময় অনেক কিছুই কিন্তু আপনি ভুলে যেতে পারেন। যে চাবি আগের জায়গায়, আগে যে সমস্ত জিনিস যে জায়গায় রেখে না লিখে রেখেও আপনি মনে করতে পারতেন, হঠাৎ হঠাৎ দেখবেন আপনি নাম ভুলে যাচ্ছেন অথবা জিনিসপত্র এক জায়গায় রেখে আরেক জায়গায় খুঁজছেন, এটা আপনার হতে পারে। তো এই জন্য এগুলো যদি আপনার এই জন্য বাড়ির যারা অন্যরা আছে তারা তাকে সাপোর্ট দিতে হবে, রাগারাগি করা যাবে না, তার উপর দায়িত্ব কিছুটা কমাতে হবে। আর হলো আপনি নিয়মিত ওই খাবার দাবার এগুলো যেগুলো, আর পানি খেতে হবে, সারাদিনই অল্প অল্প পানি খাবেন, একবারে যে বেশি খেতে হবে এমন কোনো কারণ নাই। দুধ খাবেন, যেগুলো বললাম এই ধরনের খাবার খাবেন। আর হাড় ক্ষয় বা শরীরের জন্য আপনি একটু ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতে পারেন। অনেক সময় আমরা ভিটামিন, কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেনিং ভিটামিন দিতে পারি। অনেক সময় উদ্বেগ বিষণ্ণতা থাকলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু কিন্তু অ্যান্টিডিপ্রেসেন্ট বা একটু ঘুমের হালকা ওষুধও দিয়ে থাকি। আর বেশিরভাগ হলো লাইফস্টাইল আপনাকে মডিফাই করতে হবে। আগে ওই যে বসে বসে কাজ, এইগুলো কিন্তু যতটা সম্ভব দূরে দূরে হাঁটা। আমাদের একটা হলো যে বাড়ির বয়স্করা বড় হলে ছেলের বয়সী করে দিবে বা অন্যরা কাজ করে দিবে, আমরা কিন্তু তা বলি না। আমরা বলি আপনি নাতিপুতির পিছনে দৌড়াবেন, ওদের সাথে খেলবেন, ওদের সাথে দৌড়াবেন, ওদের সাথে
বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে যাবেন, সব বন্ধু বান্ধবের সাথে আগের সাথে অনেক বছর যাদের সাথে যোগাযোগ রাখতে পারেন নাই তাদের সাথে কমিউনিকেশন করবেন, হাসি ঠাট্টা করবেন, হ্যাঁ, বছরে বেড়াতে যাবেন। এইগুলো হলে আপনার ওই উদ্বেগ বা বিষণ্ণতা অনেকটাই কমে যাবে। আর পারিবারিক বন্ধু বান্ধব বাড়াবেন, স্কুল কলেজে যারা ছিল অথবা আত্মীয় স্বজন তাদের খোঁজ খবর নেবেন, তাহলে দেখবেন তারাও আপনার খোঁজ খাবেন। কোনো একটা বেশি বাড়িতে যদি একা থাকেন আপনি পাশে কিছু সামাজিক অনুষ্ঠানের সাথেও যুক্ত হতে পারেন। আর যারা কর্মজীবী তারা তো এই সময় দায়িত্ব কাজের থেকে তো আর ওই সময় রিটায়ারমেন্ট থাকেন না, ওই সময় কিন্তু তাকে নিজের দিকে বেশি করে মনোযোগ দিতে হবে, খাওয়া দাওয়া, এক্সারসাইজ, এটার কাপড় চোপড়, আপনার যা ভালো লাগে এই সময় তো আপনি ইনকামও বেড়ে যাবে, আপনি ওগুলি কিন্তু করবেন। বয়স বাড়লেই যে আপনি অনেক সময় আগে যেটা করতে পারেন নাই সেই কাজগুলো আপনি করবেন, আপনার মনটাকে সবসময় খুশিতে আনন্দে রাখবেন। হ্যাঁ, আর হলো শেয়ার করবেন। অনেকে কি করে যে কোনো ধরনের কোনো কিছু হলে অন্যের সাথে আমরা একটা কথা জানি যে দুঃখ অন্যের সাথে শেয়ার করলে দুঃখ কমে, আর আনন্দ শেয়ার করলে আনন্দ বাড়ে। হ্যাঁ, আনন্দটাকে শেয়ার করবেন। সবসময় যে ফেসবুকে দিতে হবে এমন না, কথা বলবেন, আশেপাশের বাড়িতে যাবেন, একটু বেড়াতে যাবেন, সপ্তাহান্তে একটু ঘুরতে যাবেন, ছোটোখাটো শপিং করবেন, এতেও আপনার মন ভালো লাগবে। তবে বেসিক যেটা করতে হবে সেটা হলো লাইফস্টাইলটাকে মডিফাই করতে হবে, খাওয়া দাওয়াকে যে পরিবর্তন আনতে হবে, বেশি গরুর পাচ্য খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন, পানি বেশি করে খাবেন, দুধ ডিম এগুলো খাবেন, সুগারি ফুড যেগুলো এগুলি খাবেন না, মিষ্টি জাতীয় ফলও কম খাবেন। আর হলো যে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, প্রতিদিন আধা ঘন্টা হাঁটবেন অথবা এক্সারসাইজ করতে পারেন, ইয়োগা করতে পারেন। যার যার রিলিজিয়াস বা ধর্মীয় আধ্যাত্মিক যে যেভাবে আছেন উনি তার নিজস্ব রিলিজিয়াস কার্যক্রমগুলো করলে মন অনেক ভালো থাকে, শান্তি লাগে। হ্যাঁ, আর হলো যে অন্যের উপকার, অন্তত প্রতিদিন ছোটোখাটো একটু করে উপকার করবেন অন্যের, দেখবেন এতে আপনাকে অনেক ভালো লাগবে। হ্যাঁ, আর হলো যে সামাজিক দায় দায়িত্ব, পারিবারিক দায় দায়িত্ব তো পালন করেছেন, এটাকে একটু অন্যভাবে পালন করবেন। আর কৃপণের মতো খালি জমাবেন না, নিজের জন্য কিছু খরচ করবেন। এতদিন তো সবাইকে খাইয়েছেন, এখন নিজের পেছনে নিজের সাজগোজ করেন, একটু নিজের এক্সারসাইজ করেন, নিজেরকে নিজের মতো করে থাকতে দেন। হ্যাঁ, ছেলে মেয়ের খোঁজ খবর নেবেন, স্বামীর সাথেও থাকবেন, সবই ঠিক আছে। ওরা ওদের জীবন কিন্তু বাই দিস টাইম খুঁজে পেয়েছে বা পাবে, ওদের নিজস্ব বন্ধু বান্ধব সার্কেল তৈরি হবে। অত বেশি ওদেরকে বেশি শাসন করাও যাবে না, ওদেরকে ওদের মতো করে বাড়তে দিতে হবে, তাহলে দেখবেন আপনার চাপ অনেকটাই কিন্তু কমে গেছে। আর হলো যে অন্যের ভালো চাইলে কিন্তু নিজের ভালো হয়। আর যেটা করতে হবে, একটু দুধ খেতে হবে, একটু প্রোটিন জাতীয় খাবার বাড়াতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে, তাহলে আর একটু রোদ, শীতের দিনে রোদ লাগাবেন, ভিটামিন ডি না কম থাকলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করবেন। আর তারপরেও যদি আপনার বিষণ্ণতা, শরীরে বিভিন্ন রকম উপসর্গ থাকে, তাহলে অবশ্যই প্রথমে একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন। আপনারা মনে করেন যে গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ানে শুধু প্রেগনেন্সি আর বাচ্চা হওয়ার জন্য যেতে হবে, না, এই 45 বছর পরেও আপনার যে সমস্ত উপসর্গগুলো হয়, অস্থির লাগে, শরীর ব্যথা করে, ঘুমাতে পারেন না, হঠাৎ হঠাৎ দেখা যায় স্মরণ শক্তি কমে গেছে, আর শরীরে হাড় গোড় ব্যথা করছে, হ্যাঁ, এই যেই সমস্যা, বুক প্যালপিটেশন হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, সব কিছুর জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই আপনার এই হরমোনের পরিবর্তনের জন্য হয়। এই জন্য অবশ্যই আপনি একজন গাইনোকোলজিস্টের কাছে আসবেন। উনি আপনাকে আপনি বাকি যেগুলো বললাম এগুলো করার পরেও যদি আপনার সমাধান না হয়, আপনি অবশ্যই একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন। উনি আপনাকে বুঝিয়ে দিবে, আপনার জন্য যদি কোনো প্রয়োজন হয় আপনাকে বলবেন, এবং আপনাকে সহযোগিতা করবে, প্রয়োজনে আপনি হরমোন সাপ্লিমেন্ট দিবে। হ্যাঁ, আপনার জীবনযাপন কেমন হবে আপনাকে বলে দিবে, অ্যান্টিঅক্সিডেন্ট কন্টেন্ট কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, এগুলো আপনাকে দিবে। এগুলো যদি করেন আশা করছি আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমাকে যারা ভালোবাসেন
তারা আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, ফলো করবেন, আর আমার সাথে থাকবেন, পুরোপুরি স্কিপ না করে শুনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।